আইনি ভিত্তি ছাড়া সনদে সই করবে না এনসিপি। পিআর দাবি সুরাহা না করায় অনিশ্চিত জামায়াতও। নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে সিদ্ধান্ত নেবে বিএনপি। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি, এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে। ওই দলটিতে পড়ে গেছে যে ওরা করবে না যদি ওদের পিআর না হয়। অবশ্যই সনদে স্বাক্ষর করবো যদি নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়। আশা ছাড়ছে না ঐকমত্য কমিশন, সুযোগ থাকছে পরে স্বাক্ষরেরও। প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানায়, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে জ্বলছে তোয়ালে কারখানা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ বিমান বাহিনী, বিজিবিও। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। এইচএসসি পরীক্ষায় 2 দশকের মধ্যে পাশের হার সর্বনিম্ন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রায় 59%, কমেছে জিপিএ 5ও। এবারও এগিয়ে মেয়েরা। রাকসুতে ভোট উৎসব শেষে চলছে গণনা। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ফলের জন্য অপেক্ষা করতে হতে পারে সকাল পর্যন্ত, জানালেন উপাচার্য। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আবেদন প্রসিকিউশনের। চানখারপুল হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা। উপদেষ্টার সঙ্গে বৈঠকে সুরাহা না হওয়ায় ক্ষোভ। 24 ঘন্টায় সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও বিভিন্ন দলের আপত্তির মুখে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে বিএনপিও। দলটি সনদে সই করবে কিনা জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বললেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে স্বাক্ষর করবে বিএনপি। নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ। সর্বস্তরের মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন মতবিনিময়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগুনবাড়ি ইউনিয়নের দারারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন, নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে। সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। দেশের মানুষের সঙ্গে বিএনপিও আর হানাহানি রাজনীতি দেখতে চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিন সন্ধ্যায় রানীশংকৈল উপজেলায় এক পথসভায় বিএনপি মহাসচিব বলেন, কোন দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে মত দিচ্ছে। বিএনপি সেই সনদে সই করবে কিনা তার জন্য শুক্রবার পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন মির্জা ফখরুল। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং
আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। দেশের উন্নয়নের স্বার্থে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বেঁধেছে জোট, হিন্দু মুসলমান এক হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় জামাত সহ সমমনা 7 দল। সংসদের নিম্নকক্ষে পিয়ার দাবিতে ছাড় দিতে নারাজ তারা। অন্যদিকে এনসিপি জানিয়ে দিয়েছে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না তারা। আর সনদে 72-এর সংবিধানে 4 মূলনীতির সংযুক্তি চায় বাম দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াত সহ সমমনা 7টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই এক জায়গায় বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন 72-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি। আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐক্যমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিভিন্ন দলের মতভিন্নতা থাকলেও সবাই অংশ নিয়ে স্বাক্ষর করবেন বলে আশাবাদী ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। শুক্রবার কোনো দল স্বাক্ষর না করলে পরবর্তীতে সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন আলী রিয়াজ। এদিকে ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে, আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি যাকে সামনে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তারেক রহমানের পক্ষে আমন্ত্রণ গ্রহণ করেন একান্ত সচিব এবিএম আবুল সাত্তার।
বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে দাওয়াতপত্র পৌঁছে দেন কমিশনের প্রতিনিধিরা। এ সময় কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের বলেন, দাওয়াতের পাশাপাশি প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন জানিয়ে তিনি আরও বলেছেন, বেগম খালেদা জিয়া মনে করেন এটি বাংলাদেশের জন্য বিরাট মাইলফলক, সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির বিষয়ে বিরাট ভূমিকা পালন করবে। এমন মহেন্দ্রক্ষণে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত, স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কাছেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন ঐকমত্য কমিশন সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের বাসভবনে যান কমিশন সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত আমিরকে অংশ নেওয়ার অনুরোধ করেন। এ সময় রাষ্ট্র সংস্কারের কমিশনের দীর্ঘদিনের ত্যাগকে জাতি স্মরণে রাখবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। খুলেও দেখতে পারেন, কারণ এটা এমন এক কার্ড প্রফেসর ইউনূস নিজে ডিজাইনটা গাইড করছে যে মানুষ এটাকে সুভেনির হিসেবে প্রিজার্ভ করবে। চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিটও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। 10 ঘন্টারও বেশি সময় ধরে যে আগুন জ্বলছে সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা চট্টগ্রামের ইপিজেডের যে প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কথা বলছিলাম। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় পুরো ভবনটি কিন্তু এখন প্রায় আগুন দাউদান করে জ্বলছে এবং এই প্রতিষ্ঠানে যেসব প্রোডাক্ট ছিল বা যেসব জিনিসপত্র তার উৎপাদন করতো সব কিছু একেবারে পুড়ে গেছে, সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং এই প্রতিষ্ঠানের যেসব মেশিনারি ছিল বা অন্যান্য সামগ্রী ছিল সব পুড়ে কিন্তু একেবারেই ছাই হয়ে গেছে। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিস যেটি চেষ্টা করছেন আসলে আগুন যাতে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি মূলত ফায়ার সার্ভিস কিংবা বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর যারা অগ্নি নির্বাপক দলের সদস্যরা রয়েছে তারা সেই চেষ্টাটুকু করছেন। কিন্তু এখানে আসার পরে আমরা বিকেলে দুপুরে যখন আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে যখন আমরা আসি তখন আমরা দেখেছি উপরের দিকের 8 তলা কিংবা 7 তলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এরপর 6ষ্ঠ তলাতেও কিন্তু আমরা দেখেছি আগুন এসেছে, কিন্তু সন্ধ্যার পর থেকে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এরপর নিচের তলা থেকে শুরু করে পুরো ভবন জুড়ে আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখায় সব কিছু কিন্তু পুড়িয়ে একেবারেই কিন্তু ছারখার করে দেয়। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু আগুন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য কিংবা দাহ্যপদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ছিল কিন্তু অনেকটাই বেশি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছেন, তাদের সাথে নৌবাহিনী বিমান বাহিনী কাজ করেছেন, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা বিজিপি আনসার পুলিশ সবাই মিলে কিন্তু আসলে সম্মিলিতভাবে আজকে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে। তবে এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলে বিষয়টি জানা যাবে। যেহেতু এত বড় একটি আগুন লাগার ঘটনা ঘটেছে নিশ্চয়ই ফায়ার সার্ভিস কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখানে তদন্ত কমিটি গঠন করা হবে, সেই আসলে তার মাধ্যমে আসলে বোঝা যাবে কি কারণে কিভাবে এখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল, ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। আমরা দুপুরে যে আসলে আগুন লাগার ভিডিওটি দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম 8 তলার একটি কোণা থেকে ধোঁয়া উঠছিল, সেই ধোঁয়া থেকে কিভাবে এই আগুন পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়লো সেটিও কিন্তু একটি বিষয়। এবং এই প্রতিষ্ঠানটিতে আগুন নিয়ন্ত্রণের জন্য কিংবা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটিও হয়তো তদন্ত করে দেখা হবে। তবে এখানে যেসব শ্রমিক কাজ করতো ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছেন সকল শ্রমিককে কিন্তু বের হয়ে গেছেন এবং যখন আগুন লেগেছিল ধোঁয়ায় কিছু শ্রমিক আটকা পড়েছিলেন তাদেরকেও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এতক্ষণও কিন্তু আমরা কোনো আহত কিংবা নিহতের কিন্তু খবর এখানে পাইনি বা কাউকে খুঁজতেও কিন্তু এখানে আসেনি। তো সেক্ষেত্রে বলা যায় যারা যেসব শ্রমিকরা এখানে কাজ করতো তারা নিরাপদে বের হয়ে গেছেন। তবে 10 ঘন্টা অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত চট্টগ্রামের
ইপিজেডের প্রতিষ্ঠানে যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। তোয়ালে কারখানার আগুনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। এদিকে মিরপুরের শিয়ালবাড়ির আগুন নিয়ন্ত্রণে এলেও ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। এতে আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হলেও ঝুঁকিতে এলাকাবাসী। রাজধানীতে এসব শিল্প কারখানা নিয়ন্ত্রণে আনতে না পারলে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তির হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। অপরদিকে নিহত 16 জনের লাশ হস্তান্তর হয়নি। এখনও পরিচয় শনাক্তের জন্য স্বজনদের সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনা। 16 তাজা প্রাণ কেড়ে নেয়া আগুন নিভে গেলেও শঙ্কামুক্ত হয়নি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকা। 2 দিন পেরিয়ে গেলেও কেমিক্যাল গোডাউনের বিভিন্ন অংশ থেকে এখনও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সহ বিসিআইসির কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা সরানো না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও ঘটতে পারে বলে আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমান। সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, হ্যাঁ, তো যে এলিমেন্ট আছে এলিমেন্টারি গ্যাস এখানে ক্রিয়েট হয়েছে। গ্যাস ক্রিয়েট হওয়াতে এগুলা মোটামুটি টক্সিক। আশা করি আগামীকালের মধ্যে এই ধোঁয়াটা কমে যাবে। ঘটনাস্থলে রাসায়নিক ছড়িয়ে থাকায় সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপনে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে পুনরায় আর বিস্ফোরণের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে তারা। যেহেতু কেমিক্যাল, আপনারা জানেন যে এটাতে কিন্তু সাধারণ আগুনের মতো পানি দেওয়া বা সাধারণ আগুন যেভাবে নির্বাপন করি সেভাবে কিন্তু নির্বাপন করা যাচ্ছে না। এটা একটা প্রোটোকল আছে কেমিক্যালের আগুন নির্বাপনের, সেই প্রোটোকল মেনটেন করেই আমরা কিন্তু চেষ্টা করছি কাজটা করার জন্য। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 জনের লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। তবে লাশ হস্তান্তর কবে এখনো অজানা স্বজনহারা পরিবারগুলোর। আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে ক্ষোভ জানান স্বজনরা। কর্তৃপক্ষ যারা আছে তারা এইটাকে মানে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সেটাকে আরো কেমনে দ্রুত তাদেরকে আত্মীয় স্বজনের কাছে লাশটা দেওয়া যায় সেটা না করে তারা এখনো আরো বিলম্ব করতেছে। আমরা তো হয়রানি হইতেছি, মানে কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে বলবো, এরকম কেউ করতেছে না। শুধু হয়রানি, লাশও পাচ্ছি না, 3 মন্দিরে লাশও পাচ্ছি না। বৃহস্পতিবার 10টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার 6টি লাশের ময়নাতদন্ত হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ত্রিপুরায় হত্যাকাণ্ডের শিকার 3 বাংলাদেশের মরদেহ হস্তান্তর করল বিএসএফ। শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে 3 দিন আগে ভারতে প্রবেশ করেন নিহতরা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এবার এইচএসসি সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার আর জিপিএ 5। মোট পাশের হার 58.83, যা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এবারও পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। নিম্নগামী এই ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করবে শিক্ষা বোর্ড। এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। 12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমরা 4 জন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5ও কমেছে প্রায় 77,000। আব্বু আম্মু যে খুশি হয়েছে এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারের শীর্ষে ঢাকা বোর্ড। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় 48.86%, আর সবচেয়ে কম জিপিএ 5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 65 থেকে 202টিতে পৌঁছেছে। আমরা সবাই খুব খুশি, আমি বলে বুঝাতে পারবো না। শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে, আর নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। ওয়ান মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই এই ধরনের ভাবনা।
এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে একটি কেন্দ্রের অর্থাৎ 17টি কেন্দ্রের মধ্যে রাষ্ট্র নির্বাচনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মুন্নুজান হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে যদি আমি একটু ফলাফলটি জানিয়ে দিতে চাই তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র নির্বাচন 2025 অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন, যেটি রাষ্ট্র নির্বাচন, সেখানে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলে যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি মুস্তাকুর রহমান জাহিদ, তিনি এগিয়ে আছেন 972 ভোট নিয়ে। পাশাপাশি বলা যায় যে তারপরে অবস্থান করছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তিনি হচ্ছে শেখ নুরউদ্দিন আবির, তিনি পেয়েছেন 236 ভোট। এছাড়া জিএস পদে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি পেয়েছেন 841 ভোট। এছাড়া শিবির সমর্থিত প্যানেলের যিনি আছেন ফজলে বিন ফাহিম রেজা জিএস পদপ্রার্থী, তিনি পেয়েছেন 495 ভোট। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত নাফিউল ইসলাম জীবন জিএস পদপ্রার্থী, তিনি পেয়েছেন 89 ভোট। এরপরে যদি আমরা এজিএস পদের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত সালমান আবির তিনি এগিয়ে আছেন 553 ভোট নিয়ে। পাশাপাশি ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস তিনি পেয়েছেন 378 ভোট। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই একজন আমাদের সহকর্মীর সাথে, যিনি সারাদিন এই রাষ্ট্র নির্বাচনে ছিলেন। আপনি সাইফুর রহমান রকি, আপনি সারাদিন রাষ্ট্র নির্বাচন কভার করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন। আসলে যদিও 17টি হলের মধ্যে মাত্র একটি হল, আরও 16টি হল বাকি রয়েছে, কি বলা যায় আসলে কোন দিকে যাচ্ছে রাকসু? আসলে আপনি যেমনটি বলছিলেন 17টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন ঘোষণা হয়েছে, এখনও 16টি বাকি আছে। যে কারণে আসলে এটি বলার উপায় নেই যে একটি কেন্দ্রের ফলাফল দিয়ে আপনি তাকে এগিয়ে রাখলেন, তাকে পিছিয়ে রাখলেন, এটি বলার আসলে সুযোগ নেই। যেহেতু এরপরে বেগম রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হবে, হয়তো আর কিছুক্ষণ পরে সেটি ঘোষণা করা হবে। এই জন্য আসলে সবগুলো কেন্দ্রের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কে জয়ী হচ্ছেন ভিপি পদে, কে এজিএস পদে, কে জিএস পদে জয়ী হচ্ছেন, এটি বলা আসলে খুবই মুশকিল। যতক্ষণ না পর্যন্ত আসলে এই ফলাফলগুলো হাতে এসে পৌঁছাচ্ছে এবং তারা এটি ঘোষণা করছেন, ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাবে না কে বিজয়ী হচ্ছেন। আজকে আমরা সারাদিন দেখেছি শিক্ষার্থীদের নানা রকম উচ্ছ্বাস ছিল এবং বাইরেও কিন্তু জাডি স্ক্রিনের সামনে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। হ্যাঁ, আসলে এটি হবে না কেন? দীর্ঘ 36 বছর পর এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3 যুগ পর যখন রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র নির্বাচন নিয়ে যে উৎসাহ উদ্দীপনা এটি অনেক বেশি ছিল এবং বেশি ছিল আমরা জানি, এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনা যাতে করে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয় সেই আশাও কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ সবারই কিন্তু সেই আশা থাকবে যাতে করে সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা একই ধরনের আশা করছেন। তো এই ছিল রাষ্ট্র নির্বাচনের আমাদের থাকা সবশেষ খবর। রাষ্ট্র নির্বাচন সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। শেখ হাসিনার চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। দেলোয়ার নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী। 28 কার্যদিবসে শেষ হয় 54 জনের সাক্ষ্য গ্রহণ। টানা 5 কার্যদিবস ধরে চলে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার যার ইতি টানে প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার অপরাধ প্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 26 জুন 94 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি।
আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। বলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু তথ্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর মামলাটি রায়ের দিকে যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। সকালে নাগরপুরের পাকুটিয়া খানপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নওরিন আক্তার নামে এক স্কুল ছাত্রী। এ সময় ঢাকা থেকে নাগরপুরগামী এসবি লিংক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা বাস চালককে আটক করে পুলিশের সোপর্দ করে। নিহত নওরিন পাকুটিয়া বৃন্দাবন বাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 48 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশি দিন টিকবে না। এদিকে তালেবান সরকারের দাবি, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তারা। এর মধ্যেই দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে চীন। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।